নবম শ্রেণীর বাংলা ব্যাকরণের ধ্বনি ও ধ্বনি পরিবর্তন অধ্যায়ের ধারাবাহিকভাবে কতগুলি পর্বে দেখো তোমাদের ধ্বনির লোপ এবং ধ্বনি আগমের অংশগুলো আলোচিত হয়েছে। এর আগের পর্বে আমি তোমাদের কাছে ব্যঞ্জন লোপ পর্যন্ত আলোচনা করেছিলাম। দেখো আজকে ধ্বনির আগম আর ধ্বনি লোপ দুটো পোর্শন শেষ হয়েছে। আজকে আমরা করব যে ধ্বনির রূপান্তর। আচ্ছা, তাহলে ধ্বনির রূপান্তরের মধ্যে কিন্তু অনেকগুলি ভাগ রয়েছে। ধ্বনির রূপান্তরের মধ্যে প্রথমেই আসছে তোমার স্বরসঙ্গতি, এরপরে আসবে ব্যঞ্জন সঙ্গতি, তারপরে আছে তোমার অপিনিহিতি, অভিশ্রুতি, আর আছে তোমার স্বরসঙ্গতি, ব্যঞ্জন সঙ্গতি, অপিনিহিতি, অভিশ্রুতি। মূলত এই চারটে বড় বড় ভাগ এখানে আমরা আলোচনা করব, দেখবো এরপরে পাবো। তা আজকে দেখো তোমাদের কাছে শুধুমাত্র স্বরসঙ্গতি আলোচনা করছি। নামটা ভালো করে লক্ষ্য করো, স্বরসঙ্গতি। স্বর মানে স্বরধ্বনির সঙ্গতি বিধান। সঙ্গতি বিধান বলতে যেটাকে বোঝাচ্ছে যে ধরো একটা শব্দের মধ্যে দুটি স্বরধ্বনি পাশাপাশি রয়েছে, দুটি স্বরধ্বনি পাশাপাশি রয়েছে, আমাদের উচ্চারণ করতে অসুবিধা হচ্ছে, শব্দের মধ্যে যে স্বরধ্বনি দুটি পাশাপাশি রয়েছে তাদের সেইভাবে লেখে। সেক্ষেত্রে কি হয় না, একটা স্বরধ্বনির প্রভাবে আরেকটা স্বরধ্বনিকে আমরা কি করি, উচ্চারণের মধ্যে একটু পরিবর্তন নিয়ে আসি। ফলে দেখা যায় যে একটি স্বরধ্বনির প্রভাবে আরেকটি স্বরধ্বনি শব্দের মধ্যে পরিবর্তিত হয়ে অন্য একটি স্বরধ্বনি হচ্ছে। তাহলে একটা স্বরধ্বনি ছিল সেটা কিন্তু পরিবর্তিত হয়ে অন্য একটি স্বরধ্বনির রূপ নিচ্ছে, দিয়ে শব্দটা উচ্চারণ করতে আমাদের কাছে বেশ সুবিধাজনক হয়ে উঠছে। এটাকেই বলা হচ্ছে কি সঙ্গতি বিধান। তাহলে একটি শব্দের মধ্যে দেখা যায় যে উচ্চারণের সুবিধার জন্য অনেক সময় একটি স্বরধ্বনির প্রভাবে অন্য একটি স্বরধ্বনি প্রভাবিত হয়ে পরিবর্তিত হয়ে শব্দের উচ্চারণের মধ্যে একটি সঙ্গতি বিধান করলে তাকে বলা হচ্ছে কি স্বরসঙ্গতি। প্রথমেই তোমাদের একটা উদাহরণ দিই। ধরো বললাম মিথ্যা থেকে হচ্ছে মিথ্যে। তাহলে এই শব্দটা ভালো করে লক্ষ্য করো, এখানে ছিল ময়ের সঙ্গে হস্যই আর থয়ের সঙ্গে জফলা আকার। তাহলে হস্যই আর আকার বা জফলা আকার ধরে আমি ধরলাম, বা লাস্টের আকারটাই ধরছি। তাহলে হস্যই আর আকার এই দুটি স্বরধ্বনি এখানে ছিল, এটি একটি স্বরধ্বনি, তাই এখানে জফলাটা যেহেতু থেকে যাচ্ছে, জফলাটার পরিবর্তন নেই, তাই আমি শুধুমাত্র আকারটাকেই শেষের ধরছি। প্রথমে ছিল একটি হস্যই স্বরধ্বনি, পরে ছিল একটি আ স্বরধ্বনি। দ্বিতীয় শব্দে দেখো প্রথমের হস্যই স্বরধ্বনিটা রয়ে গেছে, কিন্তু দ্বিতীয় যে আ স্বরধ্বনিটা একার হয়ে গেছে। তাহলে শুধুমাত্র অয়ের কিন্তু কোনো চিহ্ন নেই। কোনো একটি শব্দের মধ্যে কোথাও অ উচ্চারিত হচ্ছে, মাঝে শুরুতে বা শেষে যেখানেই হোক, সেখানে কিন্তু অন্য একটা স্বরধ্বনি এসে যাওয়া মানে সেটা স্বরাগম। আর যখনই অ ছাড়া অন্য যে কোনো স্বরধ্বনি থাকবে সেটা পরিবর্তিত হয়ে একটা অন্য স্বরধ্বনি আসবে, তখন কিন্তু সেটা স্বরসঙ্গতির দৃষ্টান্ত হিসেবে পরিগণিত হবে। তাহলে দেখো এই স্বরসঙ্গতির এই উদাহরণটাই তোমরা দেখতে পাচ্ছ, শুরুর একটি স্বরধ্বনি যেমন ছিল তেমন আছে, পরের স্বরধ্বনিটা এই শুরুর স্বরধ্বনিটা খুব প্রভাবশালী, এ কী করেছে, পরের স্বরধ্বনিকে প্রভাবিত করে পরিবর্তিত করে একার করেছে, আকারকে একার করেছে। তাহলে এরকমভাবে আরও উদাহরণ দেখা যাবে। ধরো একটা বললাম লিখা থেকে হচ্ছে কি লেখা। আসল শব্দ কিন্তু এগুলোই, সেগুলো পরিবর্তিত হয়ে এই শব্দগুলো এসেছে। তাহলে প্রথমে ছিল হস্যই, পরে ছিল আকার। দেখো পরের আকারটা আকার থেকে গেল, প্রথমের হস্যইকারটা হয়ে গেছে একার।
তাহলে আমরা দেখতে পাচ্ছি কখনো পূর্বের স্বরধ্বনির প্রভাবে পরের স্বরধ্বনি প্রভাবিত হয়ে পরিবর্তিত হচ্ছে, কখনো পরের স্বরধ্বনির প্রভাবে পূর্বের স্বরধ্বনি প্রভাবিত হয়ে পরিবর্তিত হচ্ছে। আবার কখনো দেখো বিলাতি থেকে হচ্ছে কি বিলিতি। তাহলে শুরুতে ছিল হস্যই, শেষে ছিল হস্যই, মাঝখানে ছিল আকার। শুরুর হস্যই থাকলো, শেষের হস্যই থাকলো, মাঝখানের আকারটা হয়ে গেল কি হস্যই। তাহলে পূর্বের আর পরের উভয় স্বরধ্বনির প্রভাবে মাঝখানের স্বরধ্বনি প্রভাবিত হয়ে পরিবর্তিত হচ্ছে। আরও একটা উদাহরণ দেখো, ধোঁকা থেকে আসছে কি ধুঁকো। তাহলে এই শব্দটাই লক্ষ্য করো, প্রথমে ছিল ওকার, পরে ছিল আকার। প্রথমে হয়ে গেল হস্যৌকার, পরে হয়ে গেল ওকার। তাহলে প্রথমের আকারটা হলো হস্যৌকার, পরের আকারটা হলো ওকার। তাহলে দুটোই স্বরধ্বনি উভয়কে প্রভাবিত করে পরিবর্তিত হলো, দিয়ে উচ্চারণের মধ্যে এগুলো সবেতে একটা সঙ্গতি বিধান লক্ষ্য করা যায়। সঙ্গতি বিধান বলতেই আমাদের যেটা উচ্চারণে একটা সুবিধা নিয়ে আসা। তাহলে আমরা ডেফিনেশান স্বরসঙ্গতির আর একটু গুছিয়ে বলতে পারি। উচ্চারণের সুবিধার জন্য শব্দের মধ্যে কখনো পূর্বের স্বরধ্বনির প্রভাবে প্রভাবিত হয়ে পরের স্বরধ্বনি পরিবর্তিত হওয়া, বা পরের স্বরধ্বনির প্রভাবে প্রভাবিত হয়ে পূর্বের স্বরধ্বনির পরিবর্তিত হওয়া, বা পূর্ব বা পরের স্বরধ্বনির প্রভাবে প্রভাবিত হয়ে মধ্যবর্তী স্বরধ্বনির পরিবর্তিত হওয়া, বা পূর্ব বা পরের স্বরধ্বনির উভয়কে প্রভাবিত করে উভয়েরই পরিবর্তিত হওয়া, এবং শব্দের উচ্চারণে একটি সঙ্গতি বিধান আনাকে বলা হয় স্বরসঙ্গতি। বোঝা গেল? তাহলে দেখতে পাচ্ছ এখান থেকেই স্বরসঙ্গতির কতগুলো ভাগ এসে যাচ্ছে। তোমরা প্রথমে মনে রাখবে প্রগত স্বরসঙ্গতি। প্রথমে মানে ছোট উচ্চারণের শব্দটা, তারপরে আসছে পরাগত। দেখো প্রগত থেকে পরাগত কিন্তু দীর্ঘভাবে উচ্চারিত। আর তারপরেরটা আসছে মধ্যগত, তারপরেরটা আসছে অনন্য। বোঝা গেল? তাহলে প্রগত স্বরসঙ্গতি কেমন না, যখন কোনো শব্দের মধ্যে পূর্ববর্তী স্বরধ্বনির প্রভাবে পরবর্তী স্বরধ্বনি প্রভাবিত হয়ে পরিবর্তিত হয় তখন তাকে প্রগত স্বরসঙ্গতি বলে। যখন কোনো শব্দের মধ্যে পরবর্তী স্বরধ্বনির প্রভাবে পূর্ববর্তী স্বরধ্বনি প্রভাবিত হয়ে পরিবর্তিত হয় তখন তাকে পরাগত স্বরসঙ্গতি বলে। যখন শব্দের মধ্যে পূর্ববর্তী ও পরবর্তী স্বরধ্বনি উভয় মধ্যবর্তী স্বরধ্বনিকে প্রভাবিত করে পরিবর্তিত করে তখন তাকে মধ্যগত স্বরসঙ্গতি বলে। আর যখন শব্দের মধ্যে পূর্ববর্তী ও পরবর্তী উভয় স্বরধ্বনি উভয়ের প্রভাবে প্রভাবিত হয়ে পরিবর্তিত হয় তখন তাকে অনন্য স্বরসঙ্গতি বলে। তাহলে এইভাবে আমরা স্বরসঙ্গতির ভাগগুলো আলোচনা করতে পারি। তোমরা আজকে এইটুকুনি অংশ প্র্যাকটিস করো, এর পরের পর্বে পরের অংশ আলোচনা করো।